প্রতিটি সাহিত্য, গল্প, নাট্য, সিনেমা আমাদের কাছে কোনো না কোনো বার্তা রেখে যায়, আর তারা প্রয়োজনেই তৈরি হয় কোনো না কোনো বিশেষ দিক তুলে ধরবার জন্য। সেটা হতে পারে সামাজিক কোনো বিবর্তনের প্রয়োজন, সেটা হতে পারে কোনো ধর্মের প্রচারের প্রয়োজন, সেটা হতে পারে কোনো অর্থনৈতিক কারণে, সেটা হতে পারে রাজনৈতিক কারণে। আর লক্ষ্মী এলো ঘরে এই তথ্যচিত্রখানি কী প্রয়োজনে ব্যবহার করা হয়েছে বা তৈরি করা হয়েছে সেটা কিন্তু অতি পরিষ্কার। তবে আমার এটি কোনো রাজনৈতিক চ্যানেল নয় এবং এখানে কোনো রাজনৈতিক আলোচনা বা সেই বিষয়কে নিয়ে প্রশ্রয়ও দিই না আমি। সেই কারণে এই সিনেমাটির বা এই তথ্যচিত্রটির কেবলমাত্র গুণগত মান, তার কাটাছেঁড়া নিয়েই আমি ব্যাখ্যা তুলে ধরতে চাই। এই পর্যালোচনায় কোনো জায়গায় কোনো রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক বোধের কোনো বিকাশ বা প্রচার আপনারা পাবেন না। এইটুকুই বলে এই লক্ষ্মী এলো ঘরে সিনেমাখানির পর্যালোচনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। মাত্র 1 ঘন্টা 2 মিনিটের এই তথ্যচিত্রটি, তবে তথ্যচিত্র হিসাবে এটি বেশ বড়। এটি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আমরা পেয়ে যাচ্ছি। বিশেষ করে রাজ্য সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটির মধ্যে এই সিনেমাখানিকে পূর্ণাঙ্গ রূপে আমরা পাচ্ছি। এখানে বিষয় বলতে আমরা প্রত্যেকেই জানি আসন্ন নির্বাচনের কারণে এবং পাশাপাশি আমাদের যে শাসক দল, তাদের 15 বছর এই শাসন ব্যবস্থার যে কাল, তাতে যে তারা কি কাজ করেছে সেটা তুলে ধরার জন্যই এই সিনেমাখানির প্রস্তুতি। তবে এই সিনেমার গুণগত মান নিয়ে আলোচনা করতে গেলে আগে পরিচালকের প্রশ্ন আসবে। পরিচালনার দায়িত্বে অরিজিৎ টোটন চক্রবর্তী। যতটুকু সিনেমার মধ্যে পরিচালক সত্তা তুলে ধরার প্রয়োজন, সিনেমার মধ্যে বেশ দিকপাল অনেক শিল্পী বা অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কাস্ট করা হয়েছে, তাদেরকে সঠিকভাবে তুলে ধরতে গেলে গল্পের স্বার্থে যা যা প্রয়োজন পরিচালক সেটি সম্পূর্ণভাবে সার্থকতার সাথে তুলে ধরতে পেরেছেন। এই সিনেমাটির অভিনয়ের প্রশ্নে আসতে গেলে তার আগে একটু গল্পটা ছুঁয়ে যেতে হবে, কেননা তথ্যচিত্র হোক বা পূর্ণাঙ্গ কোনো সিনেমা হোক, প্রত্যেকটির মধ্যে একটি গল্প কিন্তু লুকিয়ে থাকে। এখানে গ্রাম বাংলার গল্প, গ্রাম বাংলার এমন এক নারীর গল্প যার এই 1 ঘন্টার তথ্যচিত্রের প্রথম দৃশ্যেই স্বামী বিয়োগ ঘটে, আর এইখান থেকেই তার শ্বশুরবাড়ির সমস্যা নিয়েই এই গল্পটির সূচনা। স্বামী চলে যাওয়ার পরে তার শ্বশুরবাড়িতে রয়ে গেছেন তার শাশুড়ি মা, আর রয়েছেন তার অল্প বয়সী একটি ননদ। তাদের উপাধিটিকে বারবার করে উচ্চারিত করে তাদের জাতভেদের প্রশ্ন তুলে ধরা হয়েছে। বারুই, এই বারুই পরিবারের মাথা মানে শাশুড়ি মা সোহিনী সেনগুপ্ত, আর তার 2 সন্তান দেবনাথ চ্যাটার্জি এবং বিয়াস ধর। আমরা দেবনাথ চ্যাটার্জিকেও বিভিন্ন সিনেমায় সিরিয়ালে দেখেছি। সে খুব ছোট্ট একটি চরিত্রে অভিনয় করল, শুভশ্রী গাঙ্গুলি বা লক্ষ্মীর স্বামী হিসাবে। সেই চরিত্রটি ওই দুটো একটা সিনের মধ্য দিয়ে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, সেই দৃশ্যগুলো কিন্তু মনকে ছুঁয়ে যাওয়ার মতন, যেখানে দেবনাথ এবং শুভশ্রীর সুন্দর মুহূর্তগুলোকে আমরা উপভোগ করতে পারি। আর বিয়াস ধর এই শুভশ্রী গাঙ্গুলি বা লক্ষ্মীর ননদ হিসাবে অভিনয় করেছেন। একেবারে দুঃখের বুক ফাটা কান্না থেকে অন্তিম দৃশ্যে অনেক কিছু পাওয়ার আনন্দে নৃত্য, সবটাতেই তিনি সার্থক। আর এই সমগ্র সিনেমা ধরে বিয়াসের পাশে কখনো শুভশ্রী, কখনো সোহিনী, কখনো প্রবীর দত্ত, এরকম দিকপাল অভিনেতা অভিনেত্রীরা যখন পাশে রয়েছেন, তখন তিনি কোনো জায়গায় নিজেকে ছোট করে পাননি। তিনি সবাইকে একেবারে টক্কর দিয়ে গেছেন তার অভিনয় প্রতিভার দ্বারা। আর এখানেই এই সিনেমাটির অনেকটা ভালো লাগা কাজ করে। তবে একটি প্রশ্ন মনে জাগে, এই বিশেষ রাজনৈতিক দলের তথ্যচিত্র, সেই তথ্যচিত্রে এমন 2জন মানুষ অভিনয় করলেন যাদের পরিবার বা যারা ব্যক্তিগতভাবে বংশানুক্রমিকভাবেও এই রাজনীতির সঙ্গে কিন্তু জড়িত নন, বা বলা যেতে পারে এনাদের থেকে ভিন্ন মত পোষণ করেন। আর
আমি যে এই পর্যালোচনা শুরু করেছি তার কারণ কিন্তু ওই দুটি মানুষ, সোহিনী সেনগুপ্ত এবং প্রবীর দত্ত। এনারা কিন্তু বাস্তবিক জীবনে একেবারে অন্য একটি রাজনৈতিক দল বা পন্থাতে বিশ্বাসী। সেই কারণে এনাদের দুজনকে যখন আমি দেখলাম এই তথ্যচিত্রটির মধ্যে মন খুলে অভিনয় করছেন এবং সেই বিশেষ দলের বিভিন্ন প্রকল্পের কথা নিজের মুখে উচ্চারণ করছেন আর ওই বিষয়ে সাধুবাদ সম্বলিত সংলাপ প্রক্ষেপণ করছেন, মেনে নিচ্ছেন, তখন মনে হলো অভিনয় করাটা একটা শিল্পকলাই, আর সেখানে নিশ্চয়ই করে এনারা সার্থক। কেননা আমি যখন অভিনেতা হিসাবে কাজ করব তখন আমার চেতনাগুলোকে বাড়িতে রেখে আসব, আর সেটি করতে গিয়ে তারা উভয়ই যে সার্থকতা পেয়েছেন সেটাতেই আমি খুব বেশি আনন্দিত। আরেকটি প্রশ্নও রয়েছে, দুজন উচ্চমানের কমার্শিয়াল জগতের অভিনেত্রী অভিনেতা, একজনের নাম আগেই বলেছি শুভশ্রী গাঙ্গুলি, অন্যজন অঙ্কুশ হাজরা। এনারা মূলত কমার্শিয়াল সিনেমা করে থাকেন না, এ কথা বলিনি এনারা অন্য ধরনের সিনেমা করতে পারদর্শী নন, তবে এই বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রচারের স্বার্থে যে তথ্যচিত্র, সেই তথ্যচিত্রে এনারা যখন গ্রামের মাটি কামড়ে একেবারে গ্রামের সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় করতে এলেন, তখন মনে হলো যে কোনো জায়গায় একজন অভিনেতা অভিনেত্রীর যে জীবনযাপন সেটাকে কোনো না কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া যায়। যে আমি নিত্যদিনে কোথায় থাকি, কিভাবে আমার জীবনযাপন করি, সবটা ভুলে গিয়ে এরকম গ্রামের মাটি কামড়ে গ্রামের একটি মানুষ হয়ে গিয়ে অভিনয় করা যেতে পারে। এবার যখন শুভশ্রী গাঙ্গুলি বা লক্ষ্মীর পাশাপাশি অঙ্কুশ হাজরার প্রশ্ন এলো, তখন সুজন সামন্তর নাম আসবেই। সুজন সামন্তর চরিত্রে অঙ্কুশ হাজরা অভিনয় করেছেন, বড় ভালো লাগলো তার অভিনয় দেখে। যেভাবে শুভশ্রী একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করলেন, যে যে সমস্যায় পড়তে হয় একজন বিধবা নারীকে, বিশেষ করে গ্রামাঞ্চলে আজও, সেই সমস্যাগুলোর সঙ্গে তিনি যে কিভাবে যুঝছেন, লড়াই করছেন, সেই প্রত্যেকটা অভিব্যক্তি তার মুখে চোখে ফুটে উঠেছিল। কিন্তু ওই সুজনকে প্রকল্পবাবু বলা যায়, বিভিন্ন প্রকল্পের খুঁটিনাটি তুলে ধরে এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াবার স্বার্থে অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্কুশ হাজরা যে অভিনয়টি করলেন, খুব স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হলেও তার মধ্য দিয়ে সে সাধুবাদ নিশ্চয়ই করে কুড়িয়ে নিতে পারে। তবে যারা এইটিকে রাজনৈতিক প্রোপাগান্ডা সিনেমা বলে দেখবেন তাদের কাছে কিন্তু এর ব্যতিক্রম ঘটবে। কেন শুভশ্রী বা অঙ্কুশ এই সিনেমায় অভিনয় করলেন, সোহিনী সেনগুপ্ত, প্রবীর দত্ত, দেবনাথ চ্যাটার্জির মতন মানুষদের কী প্রয়োজন পড়েছিল এই ধরনের একটি বিশেষ রাজনৈতিক দলের এই সিনেমাটি করার, এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না, তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে দিতে পারবেন। আর এ প্রশ্ন আমার মনে জাগে না, কেন আমি ছেলেবেলা থেকে দেখেছি বিশেষ করে নাট্যমঞ্চকে প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের প্রয়োজনে ব্যবহার করেছে। সিনেমার গল্পে নায়ক নায়িকাও যেমন থাকে, খলনায়কেরও প্রয়োজন আছে, সেইভাবে এই গল্পেও ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী একজন মানুষকে দেখানো হয়েছে, যেই চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, মিস্টার সরখেলের চরিত্রে, যিনি নিজেকে রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বা কর্মী হিসাবে তুলে ধরেছেন। তবে তিনি মাল নাকি লিক হয়ে যাওয়া মালিক সেটা বলতে পারবো না। পাশাপাশি ভালো লাগার বিষয় এই সিনেমাখানির মধ্যে লোকেশন, মানে ওই গ্রামের বিভিন্ন পরিবেশ, বিভিন্ন কোণ, ওই গ্রামের বাড়ির কীরকম গন্ধ, ওই মেঠো গন্ধখানা নিয়ে আপনাদের বেশ ভালো লাগবে, যেহেতু আবহ সঙ্গীত মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বড় মনোমুগ্ধকর এবং মনকে ছুঁয়ে যাওয়ার মতন। পাশাপাশি চিত্রগ্রহণ, মনে হবে সবসময় যেন ফ্রেমটা একটু নড়ছে, কাঁপছে, আর ওটা দিয়েই সহজতা বা সরলতাকে প্রকাশ করা হয়েছে। আরেকটি জিনিস বেশ ভালো লেগেছে, বিভিন্ন লোকেশনের স্বার্থে
প্রত্যেকটা অ্যাঙ্গেলকে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। আর ভালো লেগেছে বোকে এফেক্ট। এই ধরনের তথ্যচিত্রে বোকে এফেক্ট খুব কম ব্যবহৃত হয়, কিন্তু এই ক্ষেত্রে মাঝে মাঝেই সেই এফেক্ট দেখতে পেয়ে ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। কেননা এটি যেহেতু বড় পর্দায় প্রকাশিত হলো না, সেহেতু ছোট পর্দার বা ছোট মুঠোফোনের ক্ষেত্রে এই এফেক্ট কিন্তু বড় উপাদেয় হয়েছে। পাশাপাশি বললাম বিজিএমের কথা, অতীব সুন্দর। বিশেষ করে ওই বাঁশির সুর মন প্রাণ ছুঁয়ে গেছে। পাশাপাশি যেটা বলতে হবে, এই সিনেমার সম্পাদনা কিন্তু অতিমাত্রায় উন্নত মানের। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আগামীকাল একগুচ্ছ বাংলা সিনেমা, বিশেষ করে 3টি বাংলা সিনেমা আপনাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে, সেগুলি আসছে। সেই সিনেমাগুলো উপভোগ করুন, আনন্দ করুন। মা সরস্বতীকে প্রণাম জানিয়ে, আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায়।